আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 236 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে সংখ্যা কেটে যাওয়ার পাশাপাশি জনগণের মধ্যে ভোটের হাওয়া শুরু হয়েছে। আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিএনপির প্রার্থী তালিকা সে বার্তাই দিচ্ছে। নেহার নন্দীর ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ফেব্রুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে নেমে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সোমবার প্রাথমিকভাবে 237 প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজনের নাম স্থগিত করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 236-এ। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রবীণের সংমিশ্রণ। দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় মনোনয়নের টিকিট পেয়েছেন তারা। তবে একাধিক প্রার্থী থাকায় অনেক যোগ্যরাও বাদ পড়েছেন তালিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলছেন, প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বার্তাই দিয়েছে দলটি। জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ নির্বাচনটা ভালো বুঝে, জনগণ মার্কা ভালো বোঝে। তো জনগণ অপেক্ষা করছে কখন আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দেবে। তো ধরুন বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে কিন্তু আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মানে এটি একটি বাস্তব জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের মতে, বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন হবে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্বাচনটা যেভাবে সহজ সরল স্বাভাবিক অর্থাৎ একেবারে নির্বিঘ্নে তারা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত হবেন, সেটি চিন্তা এখন আর তাদের মাথায় নেই। যে চ্যালেঞ্জ দিয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো, তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যে প্রার্থী যে কারণে উপযুক্ত সূক্ষ্ম বিবেচনা দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং সিলেকশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের কথা চিন্তা করে আসন ফাঁকা রাখায় দলটি তাদের আদর্শের পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যৌথভাবে আন্দোলন করেছে, তাদের সবাইকে এন্ডোর্স করা, সেটা একটা আদর্শ বটে। এবং রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। এর সময় তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নয়তো নানা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, আগামী ভোটে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই, তারা কখনোই নির্বাচনমুখী দল নয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৮ম দিনের শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। এরপর রাষ্ট্রপক্ষের শুনানি করার কথা রয়েছে। এর আগে জামায়াত ইসলামী সহ কয়েকটি পক্ষের শুনানি শেষ করা হয়। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি আপিল করেন। আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। জন্মগত বিকলাঙ্গ ও দুর্ঘটনায় অঙ্গ হারানোদের কৃত্রিম হাত পা প্রতিস্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হিসেবে গড়ে তোলে এই চিকিৎসা সেবা। সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ কৃত্রিম অঙ্গ তৈরি, প্রতিস্থাপন ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ লোকবল সহ প্রয়োজনীয় সহায়তার অভাবে এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কৃত্রিম হাত পা প্রতিস্থাপন করে আর ১০ জন স্বাভাবিক মানুষের মতো বাঁচার আশায় সাভারের সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী ও দুর্ঘটনায় হাত পা হারানো ব্যক্তিরা। চাহিদা অনুযায়ী সেবা গ্রহীতাদের জন্য এখানেই তৈরি হয় কৃত্রিম হাত পা। তবে দক্ষ জনবল ও উন্নত সরঞ্জামের অভাবে ল্যাবে পর্যাপ্ত ডিভাইস তৈরি সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই যে প্রস্থেটিক অর্থোটিক সেবার মান বাড়াতে হবে এবং সেই সাথে এই সার্ভিসটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে এবং হসপিটালে যাতে এটার
সেবাটা থাকে। বর্তমানে কেন্দ্রটিতে নিয়মিত কৃত্রিম অঙ্গ সংযোজন, পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছেন কর্মীরা। ভোগান্তি কমাতে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অনুরোধ সেবা গ্রহীতাদের। গাড়ির সাথে কভার ভ্যানের সাথে চাপা খাচ্ছিলাম রাস্তার এক পাশে, চাপা খেয়ে আমার পায়ের পাতাটা ফেটে যায়। 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করার পরে আমার পাউডা কেটে দেয়। সাবার সিআরপিতে আছি, এসে তাদের সাথে যোগাযোগ করছি, করে আমি এই জুতোটা বানাইতেছি। যদি আল্লাহ তৌফিক দান করে জুতো ভাইতে আমি হাঁটতে পারি, তাহলে আমাকে যদি খাইটা খাওয়ার তৌফিক দান করে আল্লাহ, তাহলে আমি খাইটা খেতে পারবো। আমি এই ডিভাইসটা লাগাই, লাগানোর পরে আল্লাহর রহমতে আমি এখন নিজে চলতে পারতেছি, কারো সহযোগিতাও লাগে না। আমার মতো আমি আমার কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, তাতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এটা যদি আমাদের লালমনিরহাট থাকতো তাহলে আমাদের এটা পরিশ্রম হতো না, কষ্ট হতো না, টাকা পয়সা তোলা থাকতো না। সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সেবাটি আরো সাশ্রয়ী করতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সিআরপির নির্বাহী পরিচালকের। আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা নর্মাল অ্যাসিস্টিভ ডিভাইস যেমন একটি হুইল চেয়ার কিনতেই অনেক কষ্ট হয়ে যায়। যারা সেবা দেবে সেই কোয়ালিফাইড প্রস্থেটিস্ট, অর্থোটিস্টকে গভর্নমেন্ট লেভেলে নিয়োগ প্রদান করতে হবে, তাহলেই আমরা সেই সেবাটি নিশ্চিত করতে পারবো। হতাশাগ্রস্ত অঙ্গহীন মানুষদের আশার আলো হয়ে উঠতে পারে এই প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ। তাই সেবাটি সহজলভ্য করতে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা, ভাঙচুর ও 3 সাঁওতাল নিহতের 9 বছরেও শেষ হয়নি বিচার কাজ। ভুক্তভোগীদের অভিযোগ, সাঁওতালদের করা 2টি মামলার তদন্তে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট জমা দেয় পিবিআই। দ্রুত সময়ের মধ্যে মামলা দুটির নিরপেক্ষ তদন্ত শেষে আসামিদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী সাঁওতালদের। গাইবান্ধা থেকে প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। আখ কাটা নিয়ে 2016 সালের 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল কর্মীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের সংঘর্ষ হয়। হামলা ও ভাঙচুরের সেই ঘটনায় প্রাণ হারায় 3 জন সাঁওতাল। হামলার ঘটনায় তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ 600 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় 2টি হত্যা মামলা করে ভুক্তভোগীরা। তবে মামলা 9 বছরেও হয়নি উল্লেখযোগ্য অগ্রগতি। উল্টো পিবিআই এর তদন্তে মামলার প্রধান আসামিদের বাদ দেওয়ার অভিযোগ ভুক্তভোগী সাঁওতালদের। বিচারের আওতায় আনার জন্য আমরা অনেক চেষ্টা করছি বারবার জন্য, তাদেরকে এখনো বিচারে আনতে পারি না। আমরা বিচারও হচ্ছে না, জমি ফেরত দেবে কিনা সেই জন্য আমরা কষ্ট করে এখানে আছি। 13-14 সাল থেকে লড়াই সংগ্রাম করছি। 2016 সালে আমাদের 3 ভাইকে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে। এগুলার বিচার আমরা দ্রুত চাই। পিবিআই প্রধান আসামিদের বাদ দিয়ে চার্জশিট জমা দেয় সাঁওতালদের আবেদন সাপেক্ষে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেয় আদালত। তবে সেই আদেশের 1 বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ বাদী পক্ষের এই আইনজীবীর। দুঃখের বিষয় হচ্ছে এখানে মূল আসামি যারা ছিল এমপি আবুল কালাম আজাদ সহ 11 জন, এই 11 জনকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার প্রেক্ষিতে, নারাজির প্রেক্ষিতে এখন ফার্দার ইনভেস্টিগেশনে আছে। দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই 9 বছরেও একটি মামলা বিচার তদন্ত প্রক্রিয়াই শেষ হলো না, বিচার প্রক্রিয়া তো দূরের কথা। দ্রুত সময়ের মধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এই সাঁওতাল নেতার। অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ধান নষ্ট করা হয়েছে। তাদের অতি দ্রুত গ্রেপ্তার চাই এবং আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক। সাঁওতালপল্লীতে হামলার ঘটনার স্মরণে প্রতি বছরের 6 নভেম্বর সাঁওতাল হত্যা দিবস হিসেবে পালন করে আসছে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা। সুলাইমান কবির, RTV। করতোয়া নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কয়েক হাজার বাসিন্দা। ভাঙনের মুখে প্রতিদিনই বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী। চলতি বছরের বর্ষায় পানি বাড়ায় ভাঙতে থাকে নদী পার। এরই মধ্যে বিলীন হয়েছে কয়েক শত একর ফসলি জমি। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় চরম হুমকিতে রয়েছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সড়ক সহ নানা স্থাপনা।
ইতোমধ্যে নিঃস্ব হয়েছে অনেক পরিবার, হারিয়েছে মাথা গোজার ঠাই, আতঙ্কে দিন কাটাচ্ছেন অন্যরাও। আমরা 2-3 বার করে বাড়িঘর সরানোরা করলাম, গরিব মানুষ আমরা কোথায় থেকে কয়বার করে বাড়িঘর গুলো সরানোরা করব, আমরা তো আর পারতেছি না। ভাঙি চলে গেছে, অনেক বাড়িঘর ছিল, বাপ দাদার মনে করো কবরস্থান ছিল, সেটাও ভাঙে চলে গেছে। বই নাগে বাচ্চা কাচ্চা ধরবে নাগে দৌড়ে যা, আমার বাড়ি ঘর তামান চলে যাচ্ছে। এই নদী তো অনেক দূরে ছিল, ওখান থেকে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির আশেপাশে মনে করে আসছে। ফসল নষ্ট হয়ে যায়, যদি পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো একটা কাজ করে, উদ্যোগ নেই, তাহলে আমাদের গ্রামটা রক্ষা পাবে। আর সরকার আসে যায়, কিন্তু আমার ভাগ্যে ওটা পরিবর্তন হয় না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমি নদীতে নৌকা দিয়ে ওই ভাঙনের ভিডিও করি এবং আমার ইউনো মহোদয়কে অবহিত করি, এবং ইউনো মহোদয় তাৎক্ষণিক জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন এবং ওনারা আশ্বস্ত করেছেন ওখানে প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন রোধ করবেন। নদী ভাঙন ঠেকাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী 2 সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসির এবং শেখ সিরাজ। সাংবাদিক মঈনুদ্দিন, বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ায় কি ভাবছে নিউ ইয়র্কবাসী, বিস্তারিত জানাবেন। মঈনুদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার মানে কি আমাকে বলছেন না কাকু? আমি বুঝতে পারছিলাম না। ওকে, ঠিক আছে। আপনার মানে নিউ ইয়র্কে আপনার মানে অলরেডি মেয়র পদে যে নির্বাচন, সেই নির্বাচনের রেজাল্ট, প্রাথমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মানে যারা পোল স্টার আছে তারা মানে যেটা ইয়ে করেছে সেটা হচ্ছে আমাদের জোহরান মামদানি, তিনি নির্বাচিত হয়েছেন। তার ভোটের ব্যবধান প্রায় 10 থেকে 12% আপনার নিউ ইয়র্কে। এবং তার এখানে মামদানি একটা এই নির্বাচনের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাংবাদিকের কাছে, শেখ সিরাজ। দক্ষিণ এশিয়ার সন্তান জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ায় সেখানকার প্রবাসী বাংলাদেশের প্রতিক্রিয়া কিরকম দেখছেন? ধন্যবাদ। আমি শেখ সিরাজ বলছি নিউ ইয়র্ক থেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে নিউ ইয়র্ক সিটিতে ভোট হয়েছে। এটি একটি মেয়র ইলেকশন বলে মনেই হয় না, মনে হচ্ছিল যেন আমেরিকার জাতীয় নির্বাচন। বিশেষ করে বাংলাদেশিদের যে পার্টিসিপেশন, বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আজকে শুধু নয়, গত প্রায় 3 মাস ধরে তাদের পার্টিসিপেশন ছিল। তারা আজকে এখন উল্লাস উদ্দীপনায় আছে সবাই, কারণ কিছুক্ষণ পর আজকে যে বিজয়ী জোহরান মামদানি কিছুক্ষণের মধ্যেই উনি ভাষণ দিবেন। উনি ভিক্টরি ভাষণ, এবং যিনি বিজিত হয়েছেন মিস্টার কোমো, উনিও তাকে তার সম্ভাষণ জানাবেন। সেটাও আমরা কিছুক্ষণ পরেই শুনতে পারবো। দুজনই লাইভ, দুজনের
যে ক্যাম্পেইন স্টেশন যেখানে, সেখান থেকে ভাষণ দিবেন। তো বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক আনন্দ উৎফুল্ল, কারণ আমরা এটা এক্সপেক্ট করেছিলাম 3 মাস ধরে, এবং এটার মধ্যে বাঙালিদের যথেষ্ট আপনার ছিল, পরিশ্রম ছিল। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত জোহরান মামদানিকে জিতানোর জন্য কাজ করেছেন। গতকালকে রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তায় বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় বিশেষ করে মিছিল হয়েছে বাংলাদেশের স্টাইলে, এবং আজকে সারাদিন ক্যাম্পেইন হয়েছে। এখানে তো ক্যাম্পেইনের কোনো নিষেধাজ্ঞা নেই, ভোট কেন্দ্রের সামনে, বাইরে, পিছনে সব জায়গায় ব্যাপক ক্যাম্পেইন হয়েছে। মহিলারা ক্যাম্পেইনের সাথে ছিল। আজকে তেমন শীত ছিল না, তবে ঠান্ডা, মোটামুটি ঠান্ডা ছিল, কোনো ছিল না, বৃষ্টি ছিল না। ফলে বাংলাদেশিদের অংশগ্রহণটা অনেক বেশি এবং চোখে পড়ার মতো। জোহরান মামদানি প্রায় 8 থেকে 10 বা 12% ভোটে জিতেছে, এখনও ডিক্লেয়ার করা হয়নি। প্রজেক্টেড উনি করেছেন, জিতেছেন বলে জানানো হয়েছে, এবং ওনার প্রস্তুতি চলছে তার ভিক্টরি ভাষণ দেওয়ার জন্য। এতে করে নিউ ইয়র্ক সিটির যে 5 বড়োতেই বাঙালিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। চায়ের আড্ডায় যে রেস্টুরেন্টগুলো খোলা আছে এবং সবাই বসে এই নিউজ তারা দেখছে যে কি হতে যাচ্ছে বা কি হবে। কারণ মামদানির যে প্রতিশ্রুতি 3 মাস আগে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা অপেক্ষা করবেন এখন যে জোহরান মামদানি কিভাবে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন দেখতে চান। তবে সবাই আশাবাদী, কারণ একজন তরুণ কর্মঠ একজন কর্মী পেয়েছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে, প্রথমত মুসলিম এবং তরুণ উদ্যমী একজন লোক, যিনি মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির জন্য কিছু কাজ করবেন। তিনি যে কয়েকটা বাসস্থান এবং খাদ্য এবং বস্ত্র, এই যে 3টির যে উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করছি নিউ ইয়র্কবাসীর যে সেই প্রতিশ্রুতিগুলি উনি রক্ষা করবেন, এবং সেই প্রতিশ্রুতি থেকে আমরা তাকিয়েছি। কারণ নিউ ইয়র্ক সিটিতে উনি ডেমোক্র্যাট হিসাবে প্রাইমারি জিতেছেন এবং এবারে ফাইনালে উনি আবারও জিতেছেন। অ্যান্ড্রু কুমো একজন ডেমোক্র্যাট, কিন্তু উনি হেরে গিয়ে এবারে স্বতন্ত্রভাবে কম্পিটিশন করেছেন। মজার ঘটনা হচ্ছে উনি গভর্নর ছিলেন, কিন্তু মামদানি কখনোই গভর্নর ছিলেন না বা মেয়র ছিলেন না, এই প্রথমবারের মতো মেয়র হিসেবে জিতে গেলেন। এটা আমাদের জন্য অত্যন্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ। গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতে রোপা, আমন ধান সহ ফসলের ব্যাপক ক্ষতিতে দিশেহারা কৃষক। পাকা ও আধা পাকা ধান হেলে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তবে জেলায় এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। এদিকে কৃষকদের অভিযোগ, এমন দুর্যোগ হলেও কৃষকদের কোনো খোঁজ খবর নেয়নি কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। এবছর গোপালগঞ্জ জেলায় 12,308 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে রূপা আমন ধান। জেলা জুড়ে অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। কোথাও দেখা মিলছে না সোনালী ধানের শীষের, জমে থাকা পানিতে পচে যাচ্ছে গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে শ্রমিক সংকট থাকায় পানিতে তলিয়ে যাওয়া ও হেলে পড়া ধান কাটতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। ফলে সারা বছর পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন সে হতাশায় চাষিরা। যেভাবে বৃষ্টিটা হয়েছে এতে তো দেখা গেল সবারই ধরেন ফসলের ক্ষতি হয়ে গেছে, গাছ হয়ে গেছে, তো আর চাউল হবে না, তো নষ্ট হয়ে গেছে। এখন ডবল কিসের লাগতেছে, 3 ডবল কিসের লাগতেছে। ধান কাটছিলাম, বৃষ্টির জন্য নিতে পারি না, তাতে আমার প্রায় 50,000 টাকা, 50,000-60,000 টাকা ক্ষতি হয়েছে। কোনো কৃষি তো আমাকে খোঁজ খবর নেয় না, বলছেন আমরা কোন ফসল দেব, কি ভালো কি মন্দ, এই ফসলটা দেন। কোনো কৃষি কর্মকর্তারা আসে না। সরকারের কাছে দাবি, এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য সহায়তা করে। লোকসান কাটিয়ে উঠতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। ফসলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নিরূপণ করার চেষ্টা করছি। আমরা কৃষকদের মাঝে গিয়েছি কিভাবে তাদের ক্ষয়ক্ষতি পূরণ করা যায়। প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবে। বৃষ্টির জল থেমে গেলেও কৃষকের চোখের জল শুকায়নি এখনো। তবে লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। লিওন আজাদ, RTV।
বাংরাকে উপজেলা ঘোষণার অপেক্ষায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংরা বাজারবাসী। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ থানাটিকে উপজেলা করার সিদ্ধান্ত নেয় সরকার। তাই উন্নয়নের ছোঁয়া পাওয়ার আশায় বুক বেঁধেছেন এলাকাবাসী। মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করার অংশ হিসেবে 8 সেপ্টেম্বর কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গড়া থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য এখানকার মানুষদের পাড়ি দিতে হয় 18 থেকে 20 কিলোমিটার পথ। সিদ্ধান্ত গ্রহণের 2 মাসও তা কার্যকর না হওয়ায় হতাশ এলাকাবাসী। আমরা আমাদের 10 ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি, অনেকদিন ধরে সেই দাবি আমরা বাঙ্গুরা থানা উপজেলায় রূপান্তরিত হোক। আমরা বাঙ্গুরা থেকে মুরাদনগর যাইতে হয় প্রায় 18-20 কিলোমিটার দূরে। বাঙ্গুরা বাজার উপজেলা যদি গঠিত হয় তাহলে মুরাদনগর 18-20 কিলোমিটারের যে জার্নিটা বাঙ্গুরা বাজার থানার 10টি ইউনিয়নের মানুষের, সেই ভোগান্তি থেকে তাদের লাঘব হবে। এ বিষয়ে প্রক্রিয়া চলমান বলে জানালেন এই নির্বাহী কর্মকর্তা। যে বাঙ্গুরা বাজার থানাকে উপজেলা উন্নীত করার জন্য ইতিমধ্যে আমার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন লোকজন এসে, এবং আমি নিয়ম অনুযায়ী এটিকে জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। বাংরা বাজারকে উপজেলা হিসেবে ঘোষণা করা হলে শুধু প্রশাসনিক সুবিধাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বাণিজ্যিক খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। লিওন আজাদ, RTV। দীর্ঘদিন ধরে সংস্কার না করে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার সাথিয়া ফরিদপুর আঞ্চলিক সড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। পাবনা থেকে মোহাম্মদ তাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সাথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আতাইকুলা থেকে ড্যামরা বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটারের সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানায়, খানাখন্দে ভরা এই সড়কে গাড়ি চালিয়ে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যান, অটোরিকশা, সিএনজি সহ সকল ধরনের যানবাহন। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল লোড দিছি, 2 দিনই নষ্ট হয়েছে। গ্যাপে পড়ে পড়ে চাকা ভাঙে ভাঙে পড়ে যায়। এই যে রাস্তা ভাঙা, এই রাস্তায় এই যে গাড়ি ঘোড়ার সমস্যা, গাড়ি নষ্ট হয়। আমরা সকাল নেই স্কুলে যা আশা করি করতে পারি না, স্কুলে যাতায়াত করতে পারি না, মানুষ গাড়ি ঘোড়ায় যেতে পারে না। আমরা কর্তৃপক্ষের কাছে চাচ্ছি যে অতি দ্রুত এই রাস্তা মেরামত করে সবার পথ চলার একটা সুযোগ করে দিই। এ বিষয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং রাস্তাটি অতি দ্রুত মেরামতের কথা জানান এ কর্মকর্তা। আমরা রাস্তাটি 24 ফিট করবো এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পাইলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। আবরার মাহি, RTV। যাচাই বাছাই শেষে অবশেষে 5 দল নিয়ে বিপিএল আয়োজনের কথা জানালো বিসিবি। মঙ্গলবার রাতে দীর্ঘ সভা শেষে তথ্য জানায় গভর্নিং কাউন্সিল। চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গল সার্ভিস চট্টগ্রাম, ক্রিকেট উইথ সামি সিলেট ও নাবিল গ্রুপ রাজশাহী, এই 5 দল নিয়ে হবে মাঠের খেলা। আজ থেকে শুরু হবে ব্যাংক গ্যারান্টির সময়। 5 কর্মদিবসের মধ্যে দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। দ্বাদশ বিপিএল শুরুর দিনক্ষণও ঠিক করেছে বিসিবি। 19 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের খেলা। 16 জানুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের বিপিএল। ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর, সিলেট ও চট্টগ্রামে। ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং অন্যান্য জিনিস চেক করার পরে আমরা এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।